সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় ৮ বল ও শক্তি সম্পর্কে জানবো। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো: বল, ঘর্ষণ বল বাড়ানো ও কমানোর উপায়, সরল যন্ত্র। আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় অনেকভাবে বল শব্দটা ব্যবহার করি, কিন্তু বিজ্ঞানের ভাষায় বল কথাটার একটা নির্দিষ্ট অর্থ আছে। সত্যি কথা বলতে কি, তোমরা এর মধ্যে বিজ্ঞানের ভাষায় বল বলতে কি বোঝায় সেটা জেনে গেছো। যেটা কোনো কিছুর গতি পরিবর্তন করতে পারে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে, তাই হলো বল। তো গতির পরিবর্তন বলতে যেটা কোনো চলমান বস্তুকে, অর্থাৎ দ্রুতগামী কোনো বস্তুকে ধীরে বা ধীরে কোনো বস্তুকে দ্রুত করতে পারে, তাই হলো গতির পরিবর্তন। তো গতির পরিবর্তন করতে গেলে কিন্তু আমাদের বল প্রয়োগ করতে হয়। তাই বলা যায় যা কোনো কিছুর গতির পরিবর্তন করতে পারে এবং কোনো কিছুর মধ্যে ত্বরণ সৃষ্টি করতে পারে, তাই হলো বল। তোমরা যখন একটু উপরের ক্লাসে নিউটনের জগৎবিখ্যাত সূত্রগুলো পড়বে, তখন দেখতে পাবে বলকে কিভাবে ত্বরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। বস্তুর গতি পরিবর্তন ছাড়াও বল আরো একটি কাজ করতে পারে। সেটি অনেক সময় একটা বস্তুর আকার পরিবর্তন বা বিকৃত করতে পারে। তোমরা বল প্রয়োগ করে একটা রডকে বাঁকা করতে পারবে, একটা স্প্রিংকে লম্বা করতে পারবে, কিংবা একটা তারকে পেঁচাতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে বল প্রয়োগ করতে থাকি। কখনো কখনো আমরা সরাসরি বল প্রয়োগ করি, কখনো কখনো আমরা একটা যন্ত্র দিয়ে বল প্রয়োগ করি, আবার কখনো কখনো অপ্রয়োজনীয় বল থেকে নিজেদের রক্ষা করি। বল সম্পর্কে জানার জন্য আমাদের বল নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেজন্য আমাদের সঠিক পরিমাণ বল প্রয়োগ করার প্রয়োজন হয়। তোমরা কি জানো, প্রকৃতিতে আমাদের জন্য অত্যন্ত নিখুঁত পরিমাণ বল প্রয়োগ করার ব্যবস্থা রয়েছে। সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তুমি যদি কোনো কিছুর উপর থেকে নিচে ফেলো, তাহলে তার উপর সবসময় মাধ্যাকর্ষণের এই সুনির্দিষ্ট বল প্রয়োগ হতে থাকে এবং সেই সময় বস্তুটি একটি নির্দিষ্ট ত্বরণে নিচে পড়তে থাকে। পাশে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, একটা ঢালের কোণ বাড়িয়ে বা কমিয়ে আমরা একটা বস্তুর উপর বেশি কিংবা কম বল প্রয়োগ করতে পারি। তো এখানে এই ঢালু যে স্থানটি আমরা দেখতে পাচ্ছি, এই ঢালু স্থানটি আমরা যদি বাড়িয়ে বা কমিয়ে কিন্তু এখানে বেশি বা কম বল প্রয়োগ করতে পারি। একটা ঢালু তলে কোনো কিছু গড়িয়ে পড়তে দিয়েও আমরা এই বলকে ব্যবহার করতে পারি। কতটুকু ঢালু হবে সেটা বাড়িয়ে কমিয়ে আমরা বলটাকেও বাড়াতে কিংবা কমাতে পারি। মাধ্যাকর্ষণ বল ছাড়াও আমরা আমাদের চারপাশে নানা ধরনের বল দেখতে পাই। তো এই যে মাধ্যাকর্ষণ বল হলো, খেয়াল করো, আমরা যদি কোনো একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দিই, সেটি কিন্তু উপরের দিকে চলে না গিয়ে আবার নিচের দিকে নেমে আসে। তো পৃথিবীর মধ্যে এই মহাকর্ষ বলই হলো বস্তুটি নিচের দিকে আসার মূল কারণ। অর্থাৎ এই মাধ্যাকর্ষণ বলের কারণেই কিন্তু বস্তুটি উপরের দিকে না গিয়ে আবার নিচের দিকে চলে আসে। তো এই মাধ্যাকর্ষ বল ছাড়াও আমরা আরো বিভিন্ন ধরনের বল দেখতে পাই। তোমরা এর মধ্যে জেনে গেছো, আমরা যখন কোনো কিছুকে ধাক্কা দেই কিংবা কোনো কিছুকে টানি, তখন আমরা আসলে বল প্রয়োগ করি। তো বল প্রয়োগ মানে হলো কোনো কিছুকে টানা কিংবা কোনো কিছুকে ধাক্কা দেওয়া। একটা স্প্রিং এর মাঝে কিছু ঝুলিয়ে দিলে স্প্রিংটি একটা বলে বস্তুটিকে নিচের দিকে আকর্ষণ করে। তোমরা নিশ্চয়ই কখনো না কখনো চুম্বক ব্যবহার করেছো। চুম্বক লোহাকে একটা বল দিয়ে আকর্ষণ করে। শুধু আকর্ষণ নয়, একটা চুম্বক দিয়ে অন্য একটা চুম্বকের সমমেরুকে বিকর্ষণও করা যায়। সমমেরু মানে হলো যে চুম্বকের একটি ধনাত্মক এবং ঋণাত্মক দিক রয়েছে। তো সম মানে হলো ধনাত্মক ধনাত্মক, দুটি ধনাত্মক হলে অর্থাৎ প্লাস প্লাস হলে সেটি বিকর্ষণ করে। আবার একটি প্লাস অন্য দিকটি যদি মাইনাস হয়, ধনাত্মক এবং ঋণাত্মক হলে সেটি আকর্ষণ করে। তোমরা শীতের দিনে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেই চিরুনি দিয়ে কাগজের টুকরোকে এক ধরনের বলে আকর্ষণ করতে দেখেছো। আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পায় না এরকম কয়েক ধরনের বলও প্রকৃতিতে কাজ করে। বড়ই সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। ঘর্ষণ বল। তোমরা এর মধ্যে জেনে গেছো যে যদি ঘর্ষণের জন্য একটা বস্তুর গতিবেগ কমে না যেত, তাহলে সেটি অনন্তকাল চলতে থাকতো। তো ব্যাপারটি আমি আর বিস্তারিত একটু বলি। ভেবে নাও, আমরা যদি একটি খেলনার গাড়ি মেঝেতে ছেড়ে দিই, সেটি চলতে থাকবে এবং চলতে চলতে একসময় দেখা যাবে গাড়িটি, অর্থাৎ খেলনার গাড়িটি থেমে গেছে।
তো এই থামার কারণ হলো খেলনার গাড়িটি এবং মেজের মধ্যে ঘর্ষণের কারণে কিন্তু এই যে গতি কমে গাড়িটি একসময় থেমে যাবে। যদি এই ঘর্ষণ শক্তি না থাকতো এই খেলনার গাড়িটি কিন্তু অনন্তকাল ধরে চলতে থাকতো। তো সেই কারণে তোমাদের অনেকের ধারণা হতে পারে ঘর্ষণের ব্যাপারটাও বুঝি এক ধরনের ক্ষতিকর বল। কিন্তু সেটি পুরোপুরি সত্য নয়। আমাদের জীবনে কিছু, কিছু ক্ষেত্রে আমরা ঘর্ষণ বল কমানোর চেষ্টা করি। আবার কিছু, কিছু ক্ষেত্রে ঘর্ষণ বল বাড়ানোর চেষ্টা করি। সেই বিষয়গুলো দেখার আগে আমরা ঘর্ষণ বল কোথা থেকে আসে সেটি এক কথায় বুঝে নিই। তুমি যদি খুবই মসৃণ টেবিলে একটা কাঠের টুকরাকে রেখে সেটাকে বাম দিক থেকে ডান দিকে ঠেলে দাও, তাহলে সেই টুকরার উপরে ডান দিক থেকে বাম দিকে পাল্টা একটা বল কাজ করবে, যেটা তোমার দেওয়া বলটিকে কমিয়ে দেবে। তুমি যদি কাঠের টুকরোটিকে ডান দিক থেকে বাম দিকে ঠেলে দাও, তাহলে কাঠের টুকরোটি বাম দিকে অর্থাৎ উল্টো দিক থেকে কাজ করে তোমার দেওয়া বলটিকে কমিয়ে দেবে। অর্থাৎ তুমি যে দিক থেকেই বল প্রয়োগ করো এটি সবসময় তার বিপরীত দিক থেকে কাজ করে বলটিকে কমিয়ে দিবে। এটাই হচ্ছে ঘর্ষণ বল। কেন ঘর্ষণ বল এভাবে কাজ করে সেটা বোঝার জন্য কাঠের টুকরাটি যেখানে টেবিলকে স্পর্শ করেছে সেই অংশটি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বহুগুণে বড় করে দেখলে তুমি দেখতে পাবে কাঠের যে টুকরা বা টেবিলের যে অংশটাকে মসৃণ ভেবে এসেছো সেটি আসলে মোটেও মসৃণ নয়। সেই অংশগুলো এবড়ো থেবড়ো এবং সেখানে অসংখ্য উঁচু নিচু খাঁজ রয়েছে। আপাত দৃষ্টিতে আমরা দেখলে এটিকে আমাদের মসৃণ বলে মনে হয়, কিন্তু যখন আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব এই যে অংশটি এখানে কিন্তু কিছুটা এলোমেলো ভাঁজ রয়েছে এবং এই এলোমেলো ভাঁজের কারণেই কিন্তু এখানে একটি ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। তো এখানে কাজে যখন একটা খাঁজ এবড়ো থেবড়ো অংশ একই ধরনের অন্য অংশের উপর বসে তখন এই খাঁজ অন্য খাঁজের ভেতরে ঢুকে যায়। যখন ধাক্কা দেওয়া হয় তখন এই ক্ষুদ্র অংশগুলো ভেঙে চুরে নিয়ে যেতে হয়। খুবই স্বাভাবিকভাবে আমরা তখন এক ধরনের বাধার সম্মুখীন হই, যে বাধাটিকে আমরা ঘর্ষণ বল বলে থাকি। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হলো মসৃণ টেবিল। এই যে অংশটি দেখানো হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে মসৃণ একটি তলকেও এবড়ো থেবড়ো মনে হয়। অর্থাৎ আমাদের দেখতে যদি এটিকে মসৃণ বলে মনে হচ্ছে, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পাবো এই অংশটিতে কিছু এবড়ো থেবড়ো বা খাঁজকাটা স্থান রয়েছে, যেটির কারণে অন্য একটি অংশের সাথে এটি ঘষা লেগে ঘর্ষণ বলের সৃষ্টি করছে। যদি কাঠের উপরে ভারী কিছু রেখে চাপ দেওয়া হয় তাহলে ঘর্ষণ বলের পরিমাণ বেড়ে যায়, কারণ যত চাপ দেওয়া হবে উপরের অংশের এবড়ো থেবড়ো এবং খাঁজ কাটা ওই জায়গাগুলো নিচের এবড়ো থেবড়ো অংশ এবং খাঁজের ভেতর তত গভীরে ঢুকে গিয়ে ঘর্ষণ বল তত বাড়িয়ে দিবে। অর্থাৎ যত বল প্রয়োগ করা হবে ঘর্ষণ শক্তি তত বেশি বাড়তে থাকবে। যখন ঘর্ষণ কমাতে চাই, অনেক সময় আমরা ঘর্ষণ বল কমাতে চাই। ঘর্ষণের কারণে তাপ সৃষ্টি হয়। শীতকালে আমরা হাত ঘষে গরম করে থাকি। গাড়ির সিলিন্ডারে ঘর্ষণের জন্য তাপ সৃষ্টি হয়। তাপ সৃষ্টি হওয়ার অর্থ শক্তি নষ্ট হওয়া। তাছাড়া তাপটুকু সরাতে না পারলে গাড়ির ইঞ্জিন উত্তপ্ত হয়ে যায়। সেজন্য সেখানে ঘর্ষণ কমাতে হয়। গাড়ি কিংবা বিমান সবসময় এমন ভাবে তৈরি করা হয় যেন বাতাসের ঘর্ষণ কম থাকে। সমুদ্রের জাহাজ কিংবা সমুদ্রের তলদেশের সাবমেরিনেও পানির সঙ্গে ঘর্ষণ কমানোর চেষ্টা করা হয়। নিচে ঘর্ষণ কমানোর কয়েকটি পদ্ধতির কথা বলা হলো। মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হয়, তাই যে পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় সেটাকে মসৃণ করার চেষ্টা করা হয়। ২ নম্বর হলো ঘর্ষণরত দুটি তলের মধ্যে তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ দিয়ে ঘর্ষণ কমানোর ব্যবস্থা করা যায়। চাকা যেহেতু ছোট, এক জায়গায় স্পর্শ করে তাই চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। ৪ নাম্বার ঘুরন্ত চাকায় বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। অর্থাৎ এই যে ঘর্ষণ বলের কথা আমরা পড়লাম, বিভিন্ন জায়গায় কিন্তু ঘর্ষণ শক্তির কারণে অর্থাৎ ঘর্ষণ বাড়া বা কমার কারণে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য অনেক ক্ষেত্রে ঘর্ষণ কমানোর জন্য আমরা বিভিন্ন পদ্ধতির ব্যবহার করে থাকি। এই ৪ টি হলো সেই পদ্ধতিগুলো। অনেক ক্ষেত্রে এই যে ঘুরন্ত চাকায় বল বিয়ারিং ব্যবহার করে ঘর্ষণ কমানোর চেষ্টা করা হয়। এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি বল বিয়ারিং দিয়ে ঘর্ষণ অনেক কমানো যায়। যখন ঘর্ষণ বাড়াতে চাই, তো পাশের একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাতাসের ঘর্ষণ ব্যবহার করে প্যারাশুট নিচে নামতে পারে। তো এক্ষেত্রে আমরা ঘর্ষণ বাড়াতে চাই। আমরা অনেক সময়ই ঘর্ষণ বাড়াতে চাই। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় ঘর্ষণ না থাকলে আমরা
হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে পড়ে যেতাম। আমরা গাড়ির চাকার সঙ্গে রাস্তার ঘর্ষণ বাড়াতে যাই যেন গাড়িগুলো দৃঢ়ভাবে রাস্তা আঁকড়ে থেকে দ্রুত যেতে পারে। বাতাসের ঘর্ষণ ব্যবহার করে আমরা প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি। তো ঘর্ষণ বাড়ানোর জন্য কিছু পদ্ধতি আমরা এখন পড়বো। যে দুটো তলে ঘর্ষণ হয় সেই দুটো তলকে আরো খসখসে করা। তো দুটো তলকে যদি আমরা খসখসে করি সেক্ষেত্রে ঘর্ষণ আরো বেশি হবে। যে দুটো তলে ঘর্ষণ হয় সেই দুটো তল জোরে চাপ দেওয়া অর্থাৎ বল প্রয়োগ করা। ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা জুতার তলা কিংবা গাড়ির চাকায় যেটা করা হয়। ঘর্ষণরত তল দুটি স্থির থাকলে ঘর্ষণ বেশি হয় বলে সেগুলোকে স্থির রাখার ব্যবস্থা করা। সরল যন্ত্র, তোমরা কি জানো 2015 সালে বাংলাদেশে যে বিল্ডিং কোড সরকারিভাবে পাশ করা হয়েছে সেই কোড অনুযায়ী সব বিল্ডিং এর প্রবেশ পথে একটি র্যাম্প বা হেলানো তল বসানো বাধ্যতামূলক, যেন হুইল চেয়ার ব্যবহারকারী যে কোনো মানুষ কারো সাহায্য ছাড়া নিজে নিজে বিল্ডিং এর ভেতর প্রবেশ করতে পারে। এই হেলানো তল হলো এক ধরনের সরল যন্ত্র, এটি ব্যবহার করে এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। একটি ভারী বস্তু বা হুইল চেয়ারকে উপরে তোলা খুব সহজ নয়, কিন্তু যদি একটি হেলানো তল বা র্যাম্প ব্যবহার করা হয় তাহলে বেশ সহজেই একটি হুইল চেয়ার বা অন্য ভারী বস্তুকে উপরে তোলা যায়, বা আমরা বলতে পারি এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। সরল যন্ত্র বলতে আমরা এই ধরনের যন্ত্রকে বোঝাই যার গঠন খুবই সহজ এবং যেটা ব্যবহার করে ব্যবহারের সুবিধার জন্য প্রয়োগ করা বলকে বৃদ্ধি করতে পারি বা বল প্রয়োগের দিক পরিবর্তন করতে পারি। সরল যন্ত্র ব্যবহারের সুবিধাটুকুকে আমরা যান্ত্রিক সুবিধা বলে থাকি, অর্থাৎ এই যন্ত্র ব্যবহার করে যে সুবিধাটুকু পাই তাই হলো যান্ত্রিক সুবিধা। এবং এই যন্ত্রগুলোর গঠন খুবই সহজ প্রকৃতির হয়, খুব সহজেই বল প্রয়োগ করা যায় বা বল প্রয়োগ করে দিক পরিবর্তন করা যায়। আমাদের চারপাশে যে সরল যন্ত্র রয়েছে আমরা সেগুলোকে 6 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লিভার। লিভার, তোমরা নিশ্চয় পার্কে ছেলে মেয়েদের উপর নিচ করে খেলায় কাঠের তক্তার তৈরি সি স দেখেছো। এটি দুই পাশে মুক্তভাবে নড়ার জন্য মাঝখানে একটু উঁচু করে বসানো হয়। তখন দুই পাশে দুইজন সমান ওজনের শিশু উঠে সেটাকে নিজেদের ইচ্ছা মতো উপর নিচ করতে পারে। যদি একটির এক মাথায় একটি শিশু কিন্তু অন্য মাথায় শিশুটির থেকে অনেক বেশি ওজনের একজন বড় মানুষ বসে, তাহলে শিশুটি সেটাকে তার ইচ্ছে মতো উপর নিচ করতে পারে না। সিস মাঝখানে যেখানে বসানো থাকে সেটার নাম ফালক্রাম। তার মানে এই অংশটি হলো ফালক্রাম। শিশুটিকে তার জায়গাতে বসিয়ে রেখেই বড় মানুষটিকে যদি ফালক্রামের কাছাকাছি নিয়ে আসা যায় তাহলে কিন্তু শিশুটি খুব সহজেই তার থেকে অনেক বেশি ওজনের একজন বড় মানুষকে উপর নিচ করতে পারবে। তার কারণ হলো ফালক্রামের অবস্থান দিয়ে লিভারের এক ধরনের যান্ত্রিক সুবিধা। ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি সিসয় এখানে দেখতে পাচ্ছি। বাম দিকে সিসয়ের দুই পাশে দুজন সমান ওজনের শিশু এবং দুদিকেই কিন্তু সমান সমান রয়েছে। তবে ডান পাশের ছবিটিতে ফালক্রামের কাছে থাকায় বেশি ওজনের বড় মানুষকে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে উপরে তুলতে পারে ছোট্ট একজন শিশু। তার কারণ হলো ফালক্রামের অবস্থান দিয়ে লিভারের এক ধরনের যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। লিভারের যান্ত্রিক সুবিধা একটি সহজ সূত্র দিয়ে বের করা যায়। ছবিতে দেখানো উপায়ে ফালক্রামের দুই পাশের দূরত্ব যদি এক্স এবং ওয়াই হয় তাহলে ওয়াই দূরত্বটি এক্স থেকে যত গুণ বেশি হবে ছোট এফ বল প্রয়োগ করে ততগুণ বেশি বড় এফ বলকে সামাল দেওয়া যাবে। তার মানে হলো ফালক্রাম থেকে এই বড় মানুষটি বসার দূরত্বটি হলো এক্স এবং ফালক্রাম থেকে এই ছোট মানুষটির দূরত্বটি হলো ওয়াই। তবে এই বড় মানুষটি যখন ফালক্রামের কাছাকাছি অবস্থান করছে সেক্ষেত্রে একটি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে। কপি কল, তোমাদের স্কুলের জাতীয় পতাকা তোলার সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমাদের শিক্ষক একটি দড়িকে নিচের দিকে টানছেন, তখন অন্যদিকে পতাকাটি উপর দিকে উঠে যাচ্ছে, কারণ পতাকাকে বাঁধা দড়িটি একটি কপি কলের ভেতর দিয়ে ঘুরে এসেছে। পাশের ছবিতে তোমাদের দুটি কপি কলের ব্যবহার দেখানো হয়েছে। প্রথম ছবিটিতে কপি কলের এক পাশে একটি 10 কেজি ওজন আছে, অন্য পাশ থেকে একজন দড়ি দিয়ে ওজনটিকে টেনে উপরে তুলছে। এখানে যখন দড়িটি টেনে নামানো হচ্ছে তখন ওজনটি উপরে উঠে যাচ্ছে। এখানে আমরা বল প্রয়োগের দিক পরিবর্তন করে ফেলছি, নিচের দিকে বল প্রয়োগ করে ওজনটিকে উপরে তুলে ফেলছি। এটি এক ধরনের যান্ত্রিক সুবিধা হতে পারে।
তো এখানে বাম পাশের যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, ছবিটিতে বল প্রয়োগের দিক পরিবর্তিত করা হচ্ছে। আবার দ্বিতীয় ছবিতে ওজনটি ঝোলানো আছে কপিকল থেকে, কিন্তু সেটি কোথাও লাগানো নেই বলে মুক্তভাবে নড়তে পারে। এখানে ওজনটিকে উপরে তুলতে হলে আমাদের দড়িটিকে উপরে টানতে হবে। দড়িটি টেনে যতটুকু উপরে তোলা হবে ওজনটি তার অর্ধেক দূরত্ব উপরে উঠবে। সেজন্য আমরা একটি যান্ত্রিক সুবিধা পাবো, ওজনটিকে অর্ধেক বল প্রয়োগ করে উপরে তুলে ফেলতে পারবো। তো এখানে আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি কম বল প্রয়োগ করে বেশি ওজনের বস্তুকে উপরে তোলা হচ্ছে। হেলানো তল। এই অধ্যায়ের শুরুতে হুইল চেয়ারে বিল্ডিং এ টোকার জন্য র্যাম্প বা হেলানো তল নামে সরল যন্ত্রের কথা ইতোমধ্যে তোমাদের বলা হয়েছে। তোমরা নিজেরা নিশ্চয়ই লক্ষ্য করেছ একটা খাড়া ডাল বেয়ে ওটা যথেষ্ট কষ্টসাধ্য, কিন্তু যদি তলটির ঢাল অনেক কম হয় সেটা দিয়ে উপরে ওঠা তুলনামূলকভাবে সহজ। কাজে একটা যান্ত্রিক সুবিধা বের করার জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করে কতটুকু উচ্চতায় ওঠা যায় তার তুলনা বের করতে হয়। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি হেলানো তল ব্যবহার করে একজন খুব সহজেই হুইল চেয়ারের উপরে উঠে যেতে পারে। তাহলে এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা পাওয়ার সূত্রটি হবে অতিক্রান্ত দূরত্বকে অতিক্রান্ত উচ্চতা দ্বারা ভাগ করা। অর্থাৎ আমরা কতটুকু পথ যেতে চাই বা অর্থাৎ দূরত্বকে কতটুকু উচ্চতায় উঠতে চাই, উচ্চতা দ্বারা ভাগ করে কিন্তু আমরা যান্ত্রিক সুবিধাটি পেতে পারি। একটি হুইল চেয়ার উঠানোর জন্য যান্ত্রিক সুবিধা কমপক্ষে 12 হওয়া প্রয়োজন। চাকা এবং অক্ষ। তোমরা সবাই চাকা দেখেছো এবং সবাই জানো যে চাকা একটা অক্ষের সাপেক্ষে ঘোরে। যদি একটা চাকার ব্যাসার্ধ বড় হয় এবং তার তুলনায় অক্ষের ব্যাসার্ধ ছোট হয়, তাহলে এই অক্ষ চাকার সমন্বয়টি একটা সরল যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। কল্পনা করে নাও একটা বড় চাকা এবং তার অক্ষদণ্ড দুটিতেই এমনভাবে দড়ি পেঁচানো আছে যে বড় চাকার দড়ি টেনে সেটাকে ঘোরালে অক্ষদণ্ডটি ঘুরতে থাকে এবং সেখানে অন্য একটা দড়ি পেঁচাতে থাকো। এখন তুমি যদি অক্ষদণ্ডে একটা ভারী ওজন বেঁধে দাও তাহলে দেখবে বড় চাকাটিকে দড়ি টেনে ঘুরিয়ে তুমি সহজে সেটাকে টেনে তুলতে পারবে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সরু অক্ষের উপর ঝুলানো ভারী ওজন বড় চাকার উপর ঝুলানো কম ওজন দিয়ে উপরে তোলা সম্ভব। অর্থাৎ এই ছবিটিতে এই যে 10 কেজি ওজনের একটি বস্তু মাত্র 1 কেজি ওজন দিয়ে উপরে তোলা সম্ভব হচ্ছে। তো এটি একটি যান্ত্রিক সুবিধা। যদি বড় চাকার ব্যাসার্ধ অক্ষদণ্ডের ব্যাসার্ধের 10 গুণ হয় তাহলে তুমি 10 কেজি ওজনকে 1 কেজির সমান বল প্রয়োগ করে টেনে তুলতে পারবে। তো এই ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা হবে বড় চাকার ব্যাসার্ধ ভাগ অক্ষদণ্ডের ব্যাসার্ধ। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 কেজি ওজনের বল প্রয়োগ করে এই 10 কেজি ওজনের অত্যন্ত ভারী বস্তুটি উপরে তোলা সম্ভব হচ্ছে। তোমরা নিশ্চয় কুড়াল দেখেছো। তোমরা কি কখনো কুড়ালের ফলাটি লক্ষ্য করেছো? যদি করে থাকো তাহলে দেখবে কুড়ালের ফলার মাথাটি সরু এবং ক্রমে সেটি চওড়া হয়ে গেছে। কুড়ালের ফলার এই বিশেষ আকার হওয়ার কারণে এটি ব্যবহার করলে একটি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তো এখানে পাশে একটি আমরা কুড়াল দেখতে পাচ্ছি। এই কুড়ালটি এই যে পাশে এখানে দেখানো হচ্ছে এটি অনেকটি দেখতে সমকোণী ত্রিভুজের মতো। তো যতই এটি নিচের দিকে যাচ্ছে এটি কিন্তু চিকন হচ্ছে। তবে অর্থাৎ ফলার মাথাটি সরু এবং উপরের দিকে এটি চওড়া হয়ে গেছে। এটি হওয়ার কারণ হলো এখান থেকে কিন্তু একটি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। কাঠ কাটার সময় কুড়াল দিয়ে আঘাত করলে তুমি যত বলে আঘাত করবে কুড়ালের ফলাটি তার থেকে বেশি বলে কাঠের ভেতরে ঢুকে যাবে। কারণ এই এই যে ফলার মাথাটি কিন্তু খুবই সরু। তো যত বল প্রয়োগ করবে এই সরু ফলাটি কিন্তু কাঠের তত গভীরে ঢুকে যাবে। তো ফলার দৈর্ঘ্য যদি এল এবং ফলাটি যদি টি পুরু হয়, অর্থাৎ এই পুরু অংশটি যদি টি হয়, তাহলে যান্ত্রিক সুবিধা হবে ফলার দৈর্ঘ্যকে পুরুত্ব দ্বারা ভাগ করে আমরা যান্ত্রিক সুবিধাটি পেতে পারি। স্ক্রু। তোমরা সবাই স্ক্রু দেখেছো কিংবা ব্যবহার করেছো। একটা স্ক্রুর মাঝে খাঁজ কাটা থাকে। এই যে স্ক্রুর মাঝে আমরা এখানে কিছু খাঁজ কাটা অংশ দেখতে পাচ্ছি এবং সেটাকে ঘুরিয়ে একটা কঠিন বস্তুর মাঝে ঢোকানো যায়। স্ক্রুর মাথায় একটা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে সেটাকে গর্তে ঢোকানো যায়। যদি স্ক্রুড্রাইভারের গোড়ায় কোনোভাবে একটা লম্বা দণ্ড লাগিয়ে স্ক্রুটাকে ঘোরানো যেত তাহলে সেটাকে আরো সহজে সেটির গর্তে ঢোকানো যেত। অর্থাৎ এখানে যান্ত্রিক সুবিধা পেতে হলে একটা দীর্ঘ দণ্ড লাগিয়ে নিয়ে সেটাতে ঘোরাতে হবে। রেঞ্জে যেভাবে সেটা করা হয়।
তোমরা লক্ষ্য করে থাকবে একটা গাড়ির চাকার বোল্ট খোলার সময় রেঞ্চটাকে প্রয়োজনে একটা পাইপ ঢুকিয়ে লম্বা করে নেওয়া হয়। এখানে যান্ত্রিক সুবিধাটুকু রেঞ্চের দৈর্ঘ্য এবং দুটো খাঁজের মাঝখানের দূরত্বের উপরে নির্ভর করে। তো এখানে এই যে মাঝখানে দূরত্ব বলতে এই যে খাঁজ কাটা অংশ দুটি তোমরা দেখতে পাচ্ছ, একটি খাঁজ কাটা অংশ থেকে অন্য খাঁজ কাটা অংশের যেই দূরত্ব সেই দূরত্ব উপরই কিন্তু এখানে যান্ত্রিক সুবিধাটি নির্ভর করে। তার মানে এই দুটি অংশের মাঝখানের দূরত্ব কত হবে সেটির উপরই যান্ত্রিক সুবিধা নির্ভর করে। অর্থাৎ একটি রেঞ্চের দৈর্ঘ্য যত বড় হবে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে। তো যান্ত্রিক সুবিধা হবে রেঞ্চের দৈর্ঘ্য ভাগ দুটো খাঁজের মাঝখানের দূরত্ব। শক্তি, আমরা সবাই শক্তি শব্দটার সঙ্গে পরিচিত। কোনো কিছুর ক্ষমতা অনেক বেশি হলে আমরা সেটাকে শক্তিশালী কিংবা বলশালী বলি। তোমরা কি জানো বিজ্ঞানের ভাষায় কিন্তু শক্তি এবং বল কথা দুটোর সুনির্দিষ্ট অর্থ রয়েছে এবং শক্তি এবং বল সম্পূর্ণ ভিন্ন বিষয় বুঝিয়ে থাকে। বল বলতে কি বোঝায় তোমরা সেটা এর মধ্যে জেনে গেছো। যেটি গতি পরিবর্তন করতে পারে সেটাই হচ্ছে বল। অর্থাৎ যখন আমরা কোনো কিছুতে বল প্রয়োগ করি সেটি গতি পরিবর্তিত হয়, হয় গতি কমে যায় না হলে গতি বেড়ে যায়। তার মানে গতি পরিবর্তন যা করতে পারে তাই হলো বল। যেটা কোনো ধরনের কাজ করতে পারে সেটাই হচ্ছে শক্তি। এখানে কাজ বলতে বল প্রয়োগ করে কোনো কিছুকে নাড়ানো বোঝানো হয়। উপরের ক্লাসে তো তোমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তার মানে আমরা বলতে পারি বল হলো যার মাধ্যমে কোনো বস্তুর গতির পরিবর্তন করা যায়, আর শক্তি হলো যা দ্বারা কাজ করা যায় তাই হলো শক্তি। এবার আমরা গতিশক্তি সম্পর্কে জানবো। পৃথিবীতে নানা ধরনের শক্তি আছে, যেমন তাপ এক ধরনের শক্তি, আলো এক ধরনের শক্তি, বিদ্যুৎ এক ধরনের শক্তি, আবার শব্দও এক ধরনের শক্তি। কিন্তু আমাদের সবচেয়ে পরিচিত শক্তি হচ্ছে গতিশক্তি। যে কোনো বস্তুকে গতিশীল করলেই তার ভেতরে এক ধরনের শক্তি সৃষ্টি হয়, সেই শক্তিটার নাম হচ্ছে গতিশক্তি। তোমরা নিশ্চয়ই বিষয়টা নানাভাবে অনুভব করেছো। একটা ইটের উপর একটা হাতুড়ি রাখলে কিছুই হয় না, কিন্তু তুমি যদি হাতুড়িটাকে প্রচন্ড বেগে ইটের উপর আঘাত করো এটা কিন্তু ভেঙে যাবে বা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার কারণ গতিশক্তির কারণে হাতুড়িটার মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়েছে। একটা বস্তুর ভর যদি এম হয় আর সেটা যদি বি বেগে যায় তাহলে তার গতিশক্তি হবে হাফ এম ইন্টু ভি মানে ভি স্কোয়ার। অর্থাৎ গতিশক্তি হলো বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাই হলো গতিশক্তি। তো গতিশক্তির সূত্র হলো হাফ ইন্টু এম অর্থাৎ বল গুণ বেগ স্কয়ার। একটি গাড়ি যদি ঘন্টায় 40 কিলোমিটার বেগে যায় তাহলে তার একটা গতিশক্তি থাকবে। গাড়িটার গতি বেগ যদি দ্বিগুণ করে ফেলা যায় তাহলে তার শক্তি কিন্তু দ্বিগুণ বাড়বে না, সেটি বাড়বে 4 গুণ। এজন্য গাড়ি দুর্ঘটনার ক্ষয়ক্ষতির একটা বড় কারণ গতিবেগ। একটা গাড়ি যখনই বেশি গতিতে যাওয়ার কারণে দুর্ঘটনায় পড়ে তখন ক্ষয়ক্ষতি হয় অনেক বেশি। তার মানে আমরা বলতে পারি গাড়ির গতিবেগ যদি আমরা দ্বিগুণ করে ফেলি তার গতিশক্তি দ্বিগুণ না বেড়ে বেড়ে যাবে 4 গুণ। এর ফলে কিন্তু বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। তো পাশেই একটি আমরা দুর্ঘটনার শিকার একটি গাড়ির ভাস্কর্য দেখতে পাচ্ছি। শক্তির রূপান্তর, শক্তির কিন্তু ধ্বংস নেই আবার সৃষ্টিও নেই, এটির শুধু রূপান্তর আছে। কাজেই যদি একটা গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে গতিশীল হয় তাহলে তার মধ্যে যে শক্তি সৃষ্টি হয়েছে সেটা নিশ্চয়ই অন্য কোনো শক্তি থেকে রূপান্তরিত হয়েছে। তুমি কি বলতে পারবে সেই শক্তিটি কোথা থেকে রূপান্তরিত হয়েছে? একটু চিন্তা করলেই বুঝতে পারবে সেই শক্তিটি সৃষ্টি করেছে গাড়ির ইঞ্জিন, এবং সেটি সৃষ্টি করার জন্য ইঞ্জিন ব্যবহার করেছে গাড়ির জ্বালানি, পেট্রোল, ডিজেল অথবা গ্যাস। এই জ্বালানিতে যে শক্তি সঞ্চিত আছে আমরা সেটাকে বলি রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটাও এসেছে বহু লক্ষ বছরে পৃথিবীর তাপ ও চাপ থেকে। রাসায়নিক শক্তি আমাদের পরিচিত শক্তি। আমাদের টেলিফোনের ব্যাটারির মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে ব্যবহারের সময় সেটা বৈদ্যুতিক শক্তি হিসেবে বের হয়ে আসে। যখন সঞ্চিত রাসায়নিক শক্তি কমে আসে তখন ব্যাটারি চার্জ করার সময় আমরা বিদ্যুৎ প্রবাহ করিয়ে বিদ্যুৎ শক্তিকে আবার রাসায়নিক শক্তি হিসেবে জমা করে রাখতে পারি। আবার আমরা যখন ঘরে বাতি জ্বালাই তখন বৈদ্যুতিক শক্তিকে আলোতে রূপান্তর করি। তার মানে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি। যখন হিটার ব্যবহার করি তখন তাপে রূপান্তর করি। যখন লাউড স্পিকারে গান শুনি তখন সেটাকে শব্দে রূপান্তরিত করি।
যখন ফ্যান চালাই তখন তাকে গতিশক্তিতে রূপান্তরিত করি। তার মানে ফ্যান চালানোর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হয়। তো বিদ্যুৎ শক্তিকে আমরা গতিশক্তিতে রূপান্তর করি। কাজে তোমরা একটু চিন্তা করলেই দেখবে শক্তির জন্ম নেই কিংবা ধ্বংস নেই। কিন্তু এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। স্থিতি শক্তি। একটা ব্যাটারির ভেতর শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখা যায় এবং প্রয়োজনে সেটাকে ব্যবহারও করা যায়। আমরা চাইলে অন্যভাবেও এভাবে শক্তি জমা করতে পারি। একটা ছোট পাথরের টুকরো মেঝের উপরে থাকলে সেটার ভেতরে কোনো শক্তি নেই, কিন্তু যদি পাথরের টুকরোটাকে তুলে একটা টেবিলের উপর রাখা হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু পাথরের টুকরোর মধ্যে এক ধরনের স্থিতিশক্তি জমা হয়ে যাবে। কারণ আমরা যদি টোকা দিয়ে পাথরের টুকরোটিকে টেবিল থেকে নিচে ফেলে দিই তাহলে সেটি নিচে পড়ার সময় সেটির ভেতরে গতি সৃষ্টি হবে। যখন যত বেশি নিচে পড়বে তত বেশি গতিশীল হবে। আমরা এখন জানি গতি থাকলেই গতিশক্তি থাকে। কাজে পাথরের টুকরোটির মধ্যে গতিশক্তি সৃষ্টি হবে। এই গতিশক্তি সৃষ্টি হওয়ার সম্ভব হয়েছে পাথরের টুকরোটি টেবিলের উপরে তোলার কারণে। স্থিতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে, যেখানে নদী অথবা হ্রদে বাঁধ দিয়ে পানি জমা করে রাখা হয়। তখন এই যে জমা করে রাখা হয় সেখানে কিন্তু স্থিতিশক্তি জমা হয়। তারপর অনেক উচ্চতা থেকে সেই পানি নিচে নামিয়ে এনে সেই শক্তিকে ব্যবহার করে সেটা দিয়ে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তার মানে প্রথমে যে পানিগুলোকে এক জায়গায় স্থির রাখা হয় অর্থাৎ জমা করে রাখা হয়। এই জমা করে রাখাই হলো স্থিতিশক্তি। এবার সেই স্থির পানিগুলোকে অনেক উচ্চতা থেকে সেই পানি নিচে নামিয়ে দেওয়া হয়। এই নামানোর সময় এই পানিগুলো কিন্তু এক ধরনের শক্তি জমা করে, গতিশক্তি। এই গতিশক্তিকে ব্যবহার করেই সেটা দিয়ে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মানে এই পানি স্থিতি শক্তি থেকেই কিন্তু গতিশক্তি লাভ করে এবং এই গতিশক্তি থেকে আবার বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে আমরা কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের একটি ছবি দেখতে পাচ্ছি। এই যে বাঁধ দিয়ে পানিগুলোকে স্থির রাখা হয়। এই যে গেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে পানিগুলোকে বাঁধ দিয়ে স্থির রাখা হয় এবং পরবর্তীতে এই জমা স্থির পানিগুলোকে অনেক উচ্চতা থেকে নিচের দিকে নামানো হয়। ফলে এগুলো কিন্তু প্রচুর গতিশক্তি লাভ করে এবং এই গতিশক্তি থেকেই কিন্তু জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। শক্তির পরিমাপ। শক্তির এককের নাম জুল। প্রতি সেকেন্ডে ১ জুল শক্তি ব্যয় করা হলে সেটাকে বলে ওয়াট। তোমরা জুল এককটির নাম না শুনে থাকলেও নিশ্চয়ই ওয়াট শব্দটির নাম শুনেছ। যেকোনো ব্যবহারিক বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনলে তুমি দেখবে সেখানে লেখা থাকে সেই যন্ত্রটির জন্য কত ওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হবে। তো আমরা অনেক সময় বৈদ্যুতিক ভাল্ব কেনার সময় সেখানে লেখা দেখি যে এটি কত ওয়াট, অর্থাৎ এটি কত পরিমাণ বিদ্যুৎ খরচ করতে পারে। শক্তির পরিবহন। আমরা যত ধরনের শক্তির সঙ্গে পরিচিত তার মধ্যে ব্যবহার করার জন্য সবচেয়ে সহজ শক্তিটির নাম হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবহার করে খুব সহজে লাইট জ্বালানো যায়, ফ্যান ঘোরানো যায়, ফ্রিজ চালানো যায়, কম্পিউটার ব্যবহার করা যায়। সে কারণে শহরে, গ্রামে এমনকি দুর্গম অঞ্চলেও আমাদের সবার বাসায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়। সেজন্য বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয় এবং সেটাকে সকল বাসা, কারখানা, অফিস বা স্কুল এবং কলেজে ছড়িয়ে দিতে হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো বিদ্যুতের লাইন দিয়ে খুব যত্ন করে এবং সতর্কভাবে সব জায়গায় বিদ্যুৎ বিতরণ করা হয়। আমরা গ্যাসকেও পাইপ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করি এবং বিতরণ করি। তো গ্যাস সরাসরি শক্তি না হলেও এটা সঞ্চিত শক্তি থেকে কিন্তু তাপ সৃষ্টি হয়। অর্থাৎ গ্যাস গ্যাস দ্বারা যদি আমরা আগুন জ্বালাই, সেই আগুন থেকে কিন্তু আমরা তাপ শক্তি পাই। এবং সেই তাপ দিয়ে আমরা রান্না করি। বিভিন্ন কাজে আমরা এই তাপ ব্যবহার করি। সেই তাপ দিয়েও কিন্তু অন্য শক্তি সৃষ্টি করা হয়। তো পাশে একটি বিদ্যুৎ শক্তি সঞ্চালনের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিদ্যুৎ শক্তি সঞ্চালন করা হয় হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইন দিয়ে। ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ সূত্র। ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে বিখ্যাত সূত্রটি শক্তির সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন শক্তির এই সূত্রটি দিয়েছেন। এই সূত্র অনুযায়ী বস্তুর ভর ও শক্তির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যদি বস্তুর ভর m হয় এবং আলোর গতি c হয়, তাহলে এই ভরকে শক্তিতে রূপান্তর করলে শক্তির পরিমাণ E হবে। তার মানে আমরা বলতে পারি E ইকুয়াল টু mc স্কয়ার। তার মানে E হলো শক্তি, m হলো ভর গুণ আলোর গতি হোল স্কয়ার। আলোর বেগ যেহেতু অনেক বেশি তাই ভরকে শক্তিতে রূপান্তরিত করা হলে সেটি অচিন্তনীয় পরিমাণ শক্তি সৃষ্টি করে। তো আলোর বেগ কিন্তু সবচেয়ে বেশি।
সূত্রটি লেখার সময় সি গুণ সি না লিখে সহজে সি স্কোয়ার লেখা হয়, অর্থাৎ সূত্রটির রূপ হচ্ছে আসলে এমন ইকুয়াল টু এম সি স্কোয়ার। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এভাবে শক্তি তৈরি করা হয়। সূর্য যদি সাধারণ জ্বালানি দিয়ে শক্তি তৈরি করত, তাহলে অনেক আগেই সূর্যের সব জ্বালানি শেষ হয়ে এটি নিভে যেত। কিন্তু সূর্যের মধ্যেও ইকুয়াল টু এম সি স্কোয়ার প্রক্রিয়ায় শক্তি তৈরি হয় বলে এটি 5 বিলিয়ন বছর ধরে শক্তি দিচ্ছে এবং ভবিষ্যতে আরো 5 বিলিয়ন বছর শক্তি দিয়ে যাবে। তো একটু চিন্তা করে দেখো, সূর্য যেভাবে আমাদের আলো দিয়ে যাচ্ছে, তাপ শক্তি দিয়ে যাচ্ছে, একসময় কিন্তু এই শক্তি বা এই জ্বালানি শেষ হয়ে যেত এবং এটি নিভে যেত। কিন্তু সূর্য কিন্তু এই সূত্র অনুযায়ী ইকুয়াল এম সি স্কোয়ার প্রক্রিয়ায় সূর্যের মধ্যেও শক্তি তৈরি হয় এবং এই শক্তি তৈরি হয় বলেই কিন্তু গত 5 বিলিয়ন বছর ধরে এটি শক্তি দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু আরো 5 বিলিয়ন শক্তি দিয়ে যাবে। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা বল ও শক্তি এবং বিভিন্ন ধরনের বল, ঘর্ষণ বল, কিভাবে ঘর্ষণ বল বাড়ানো এবং কমানো যায় এবং বিভিন্ন ধরনের সরল যন্ত্র সম্পর্কে জানতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং তোমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধানী পাঠের যেকোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো।